জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হক আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমাদের আলোচনার বিষয় জৈব যৌগের সমানতা। জৈব যৌগের সমানতা ও এর শ্রেণীবিভাগ। তোমরা 19 সমানতা সম্পর্কে সামান্য অংশ পড়েছ যে সমানতা হচ্ছে একাধিক যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে অথবা অণুতে পরমাণুসমূহের স্থানিক বিন্যাসের ভিন্নতার কারণে যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মে উল্লেখযোগ্য পরিমাণ পার্থক্য দেখা যায়, যে ধর্মকে বলা হয় সমানতা, এবং এই ধরনের যৌগগুলোকে পরস্পরের সমাণু বলে। সমানতা প্রধানত দুই প্রকার, এক হচ্ছে গাঠনিক সমানতা এবং দুই ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। গাঠনিক সমানতার সংজ্ঞায় আমরা বলবো যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে এদের ভৌত রাসায়নিক ধর্মে উল্লেখযোগ্য পরিমাণে পার্থক্য পরিলক্ষিত হয়, এ ধরনের যৌগগুলোকে বলা হয় পরস্পরের গাঠনিক সমাণু, আর এই বিষয়টিকে বলা হয় গাঠনিক সমানতা। এই গাঠনিক সমানতা আবার 5 প্রকারের হতে পারে। গাঠনিক সমানতাটা 5 প্রকার। এক নম্বর হচ্ছে শিকল সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা, টটোমারিজম এবং মেটামারিজম। তাহলে এই 5 প্রকারের গাঠনিক সমানতা দেখা যায়। শিকল সমানতা আমি সংজ্ঞাগুলো মুখে বলছি, তোমরা তোমাদের মেইন বই থেকে সংজ্ঞাগুলো ভালোভাবে পড়ে নেবে। আপাতত আমার কথার মাধ্যমে বোঝার চেষ্টা করো। শিকল সমানতা হচ্ছে যে একাধিক যৌগের একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের কার্বন শিকলের গঠন ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় শিকল সমানতা। অর্থাৎ আণবিক সংকেত একই থাকবে কিন্তু কার্বন শিকলের গঠন ভিন্নতার কারণে কার্বন শিকলের গঠনটা ভিন্ন হবে, এরূপে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় শিকল সমানতা। যেমন একটা উদাহরণ যদি দেই আমরা শিকল সমানতার একটা উদাহরণ, C4H10 C4H10 এই আণবিক সংকেত দ্বারা আমরা দুইটা কাঠামো অঙ্কন করতে পারি। একটা কাঠামোতে আমরা যদি 4টা কার্বনকে একক বন্ধন দ্বারা মূল শিকলে অন্তর্ভুক্ত করি, কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, তাহলে এটা হবে একটা সমানতা। আবার আমরা 3টা কার্বনকে একক বন্ধন দ্বারা মূল শিকলে রেখে একটা কার্বনকে যদি আমরা শাখা হিসাবে নিয়ে আসি, তাহলে মোট কার্বন হবে 4টা, হাইড্রোজেন 10টা, কিন্তু মূল শিকলটা প্রথম শিকলের ক্ষেত্রে 4 কার্বনের এবং দ্বিতীয় শিকলে 3 কার্বনের মূল শিকল। তাহলে এই দুইটা যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা যৌগের মধ্যে কেবল শিকল গঠনের পার্থক্য বিদ্যমান। তাহলে আমরা প্রথম যৌগটাকে লিখতে পারি CH3 CH2 CH2 CH3, অর্থাৎ এটার নাম হচ্ছে বিউটেন বা N বিউটেন, নরমাল বিউটেন। আর দ্বিতীয় যৌগটা হচ্ছে 3 কার্বনের মূল শিকল আর মধ্যের কার্বনটাতে একটা শিকল শাখা, একটা কার্বন শাখা হিসাবে চলে আসে। এই যৌগটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন। তাইলে আমরা C4H10 এই একই আণবিক সংকেত দ্বারা দুইটা ভিন্ন কার্বন শিকল বিশিষ্ট যৌগ পাই,
যাদের একটির নাম হচ্ছে এন বিউটেন আর একটির নাম হচ্ছে ট্রোমিথাইল প্রোপেন। তবে এটা বিউটেন হবে না, মূল শিকল 3 কার্বন হইলে যৌগটার নাম হয় প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, ট্রোমিথাইল প্রোপেন। তাইলে এই দুইটা যৌগ হচ্ছে আমরা বলবো এন বিউটেন এবং ট্রোমিথাইল প্রোপেন, এরা হচ্ছে পরস্পরের শিকল সমাণু। ঠিক আছে, তার মানে শিকল সমাণু যৌগগুলোর মধ্যে তাদের কার্বন শিকলের গঠনে ভিন্নতা থাকবে, আণবিক সংকেত একই হবে। তারপরে দ্বিতীয় যে সমানুতা, কার্যকরীমূলক সমানুতা। এটা ক্ষেত্রে এর সঙ্গে আমরা বলবো যে একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয় তাকে কার্যকরীমূলক সমানুতা বলে। অর্থাৎ এই ক্ষেত্রে আণবিক সংকেত একই হবে, কিন্তু এর দ্বারা গঠিত যৌগগুলোর কার্যকরীমূলক হবে ভিন্ন ভিন্ন। যেমন এর উদাহরণ যদি আমরা দেখি, একটা কার্যকরীমূলক সমানুতার একটা উদাহরণ আমরা লিখতে পারি। কার্যকরীমূলক সমানুতা যে C2H6O, এই আণবিক সংকেত দ্বারা আমরা দুইটা কাঠামো আঁকতে পারি। একটা কাঠামো হইতে পারে এমন CH3 CH2OH, আরেকটা কাঠামো হইতে পারে এটার CH3O CH3। তাহলে দুইটা কাঠামো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথম কাঠামোতে কার্যকরীমূলক আছে OH, যেটাকে আমরা বলি অ্যালকোহল মূলক। OH হচ্ছে অ্যালকোহল মূলক এবং যৌগটির নাম দাঁড়াবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল অর্থাৎ ইথানল। প্রথম যৌগটি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল। আর দ্বিতীয় যৌগটির কার্যকরীমূলক অক্সিজেন, মধ্যে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকলে এই মূলককে বলা হয় ইথার মূলক, ইথার। তাহলে দ্বিতীয় যৌগটা হচ্ছে ইথার, তার দুই পাশে দুইটা মিথাইল মূলক আছে, এই যৌগটার নাম ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। তাহলে আমরা বলবো যে ইথানল এবং ডাইমিথাইল ইথার হচ্ছে পরস্পর কার্যকরীমূলক সমাণু। তারপরে তৃতীয় সমানুতাটা হচ্ছে অবস্থান সমানুতা। অবস্থান সমানুতার সঙ্গে আমরা বলবো যে একই আণবিক সংকেত এবং একই কার্যকরীমূলক বিশিষ্ট একাধিক যৌগের কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে, একই কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয় তাকে বলা হয় অবস্থান সমানুতা। যেমন এর উদাহরণস্বরূপ আমরা অবস্থান সমানুতার যদি একটা উদাহরণ আমরা দিতে যাই, তাহলে আমরা লিখতে পারি যেমন CH3 CH2 CH2OH ও CH3 CHOH CH3। লক্ষ্য করো তোমরা যে এখানে আমি যে দুইটা যৌগ লিখেছি, দুইটা যৌগেই অ্যালকোহল কার্যকরীমূলক বিদ্যমান, OH মূলক আছে দুইটা যৌগেই, এবং উভয় যৌগই 3 কার্বন বিশিষ্ট। অর্থাৎ প্রথম যৌগটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে প্রোপানল, দ্বিতীয়টাও প্রোপানল, কিন্তু OH মূলকের অবস্থানটা ভিন্ন। প্রথম যে যৌগটা লিখলাম সেখানে OH মূলক আছে 1 নং কার্বনের সাথে, দ্বিতীয় যৌগটাতে OH মূলক আছে 2 নং কার্বনের সাথে। তাহলে প্রথম যৌগটাকে আমরা বলবো প্রোপানল 1, দ্বিতীয় যৌগটা হবে প্রোপানল 2। তাইলে এরা হচ্ছে পরস্পর অবস্থান সমাণু, প্রোপানল 1 আর দ্বিতীয় যৌগটা হচ্ছে প্রোপানল 2। প্রোপানল 1 এবং প্রোপানল 2 হচ্ছে পরস্পরের অবস্থান সমাণু। আশা করি বুঝতে পারছো তোমরা। পরে 4 নম্বর সমানুতাটার নাম হচ্ছে টটোমারিজম। টটোমারিজম, এটাকে বলা হয় একটা গতিশীল সাম্যাবস্থার সমানুতা। টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থার সমানুতা। একই আণবিক সংকেত বিশিষ্ট দুইটা যৌগ যদি
ভিন্ন কার্যকরীমূলক যুক্ত হয় এবং একটি যৌগ থেকে আরেকটি যৌগের স্বতঃস্ফূর্ত রূপান্তর সম্ভব হয়। স্বতঃস্ফূর্ত রূপান্তর মানে একটা তাদের মধ্যে উভমুখী সাম্যাবস্থা বিরাজ করে, তবে এই ধরনের সমানতাকে বলা হয় টটোমারিজম। আর এই যৌগ দুটাকে বলা হয় পরস্পরের টটোমার। যেমন টটোমারিজমের উদাহরণ আমরা একটা দিতে পারি এমন যে প্রোপানন CH3COCH3 যৌগটার নাম হচ্ছে প্রোপানন। এর সাথে উভমুখী সাম্যাবস্থায় থাকে একটি যৌগ প্রোপিন 2 propane 2 1 propane 2 তাহলে এই যৌগটা প্রোপানন এবং 1 propane 2 এই দুইটা যৌগ হচ্ছে পরস্পরের টটোমার। এই ধরনের টটোমারকে কিটো ইনল টটোমারিজম বলে। কিটোন থেকে কিটো আর প্রোপেন 2 এর মধ্যে দ্বিবন্ধন এবং অ্যালকোহল উভয় কার্যকরীমূলক বিদ্যমান। দ্বিবন্ধনের জন্য ইন, অ্যালকোহলের জন্য অল। এই ধরনের মূলককে একত্রে বলা হয় ইনল। তাহলে এই সমানতাকে বলে কিটো ইনল টটোমারিজম। তারপরে সর্বশেষ যে সমানতাটা সেটা হচ্ছে গাঠনিক সমানতা শ্রেণী বিভাগে মেটামারিজম। মেটামারিজমের সংজ্ঞাটা অনেকটা অবস্থান সমানতার মতো। তো এরকম আমরা বলি যে মেটামারিজম হচ্ছে একই কার্যকরী মূলকের একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের একই কার্যকরী মূলকের উভয় পাশে যুক্ত গ্রুপের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। উভয় পাশে যুক্ত গ্রুপের ভিন্নতা, যেমন আমরা মেটামারিজমের যদি একটু উদাহরণ দেই, যেমন ইথার মূলক দ্বারা আমরা পূর্বে একটা যৌগ লিখেছিলাম এমন যে ইথার মূলকের একটা যৌগ যদি হয় মোট 4 কার্বন বিশিষ্ট, যার ইথার মূলকের উভয় পাশে দুইটা করে কার্বন আছে। আবার এরকম 4 কার্বন বিশিষ্ট ইথারকে আমরা যদি এক পাশে একটা কার্বন রেখে অপর পাশে যদি আমরা 3টা কার্বনকে নিয়ে যাই, এক পাশে একটা রাখলাম অপর পাশে 3টা নিয়ে গেলাম, মোট কার্বন সংখ্যা 4টাই থাকলো, কার্যকরী মূলক ও ইথার মূলক উভয়েরই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একই কার্যকরী মূলকের দুই পাশে যুক্ত গ্রুপের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিজম, এবং এই সমাণু দুটিকে বলা হয় পরস্পরের মেটামার। যেমন এখানে প্রথম যৌগটা হচ্ছে ডাইইথাইল ইথার, আর দ্বিতীয় যৌগটা হচ্ছে মিথাইল প্রোপাইল ইথার। তাহলে এই দুইটা যৌগকে আমরা বলবো হচ্ছে এরা পরস্পরের মেটামার, কারণ এখানে কার্যকরী মূলক একই, ইথার মূলক উভয় যৌগের মধ্যে, এবং মূল যৌগটা 4 কার্বন বিশিষ্ট। প্রথম কাঠামোতে ডাইইথাইল ইথারে ইথার মূলকের উভয় পাশে দুইটা করে কার্বন বিদ্যমান, আর মিথাইল প্রোপাইল ইথারে ইথার মূলকের এক পাশে 3টা আর এক পাশে একটা কার্বন বিদ্যমান। অর্থাৎ একই কার্যকরী মূলকের উভয় পাশে যুক্ত গ্রুপের ভিন্নতার কারণে এই ধরনের সমানতার সৃষ্টি হয়। তাই এই যৌগ দুটিকে বলা হয় পরস্পরের মেটামার। তো আজকে আমরা গাঠনিক সমানতার অংশটা সম্পর্কে আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী সমানতা অর্থাৎ ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, এটা খুবই গুরুত্বপূর্ণ সমানতা। এটার সংজ্ঞা, শ্রেণী বিভাগ, গঠন কাঠামো এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আর তোমরা তোমাদের নিজেদের মেন বই থেকে সমানতা সম্পর্কে, গাঠনিক সমানতার যে 5টা সমানতার সংজ্ঞা আজকে তোমাদেরকে আমি মৌখিকভাবে বললাম, এই সংজ্ঞাগুলা তোমরা মেন বই থেকে লিখে খাতায় নোট করে ভালোভাবে আয়ত্ত করবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই।
আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।